আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় বড় কোম্পানিগুলো সাধারণত তাদের কোম্পানিকে বড় করার জন্য তারা ক্যাপিটাল মার্কেট থেকে তারা অর্থ তুলে থাকেন। এখন এই ক্যাপিটাল মার্কেটটা হচ্ছে সাধারণত আমরা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট হিসেবে চিনে থাকি। এখানে আসলে বড় বড় কোম্পানিগুলো বড় বড় ধরনের লেনদেন করে থাকে এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে তারা সাধারণত টাকা পয়সা নিয়ে থাকেন এবং নিয়ে তাদের বিনিয়োগটা নিয়ে তারা তাদের কোম্পানিকে অনেক বড় করে থাকেন, নতুন প্রজেক্ট নিয়ে থাকেন এবং লভ্যাংশ তাদের যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে প্রদান করে থাকেন। এই মার্কেটটি আসলে এমন একটি মার্কেট যেখানে অনেক সাধারণ লোকরা এই মার্কেটের বিষয়গুলো বুঝেন না এবং এমন কিছু টার্মিনোলজি ব্যবহার করা হয় যেটা জনগণের জন্য বোঝা খুবই দুঃসাধ্য। তারপরেও অনেকে না বুঝে শেয়ার মার্কেটে আসেন, স্টক মার্কেটে আসেন এবং মূলত এখানে এমন কিছু ছোটোখাটো অথচ এমন কিছু হিসাব নিকাশ আছে যেটা 200, 300, 400 বছর ধরে এই হিসাব লেনদেনগুলো বিভিন্ন সূত্রের মাধ্যমে গড়ে উঠেছে এবং এই সূত্রগুলোকে অ্যানালাইসিস করেন সাধারণত একটি কোম্পানির বিজ্ঞ সিএফও এবং অনেক উঁচু লেভেলের সাধারণত কর্মকর্তারা। সো একজন সাধারণ মানুষের পক্ষে এগুলো বোঝা সাধারণত খুবই কঠিন এবং এমন কিছু টার্মিনোলজি এখানে ইউজ করা হয়, এমন কিছু কথার মারপেস থাকে যেটা সাধারণের পক্ষে বোঝা খুবই কঠিন। সো যদি না সেটা অত্যন্ত সহজ ভাষায় অত্যন্ত সহজ উদাহরণ দিয়ে না বোঝানো হয় তাহলে এটা মানুষের জন্য বোঝা খুবই কঠিন। তারপরেও আমরা অনেক সময় অনেকেই খুব মিডিয়াম ফ্যামিলির হয়ে 5 স্টার হোটেলে যেমন থাকেন যে আসলে ওখানে 5 স্টার হোটেলের ধনী লোকরা কীভাবে থাকেন, অথবা অনেকে সাধারণত অনেক একদিন খুব মানসম্মত রেস্টুরেন্টে গিয়ে খান, গিয়ে বলেন যে আসলে ওখানে মানসম্মত রেস্টুরেন্ট কী পাওয়া যায়। সো আমরা তেমন করে একটু দেখি যে আসলে বড় বড় সিএফও যারা আছেন বা বড় বড় প্রতিষ্ঠানের অ্যাকাউন্টসে যারা আছেন, তারা বেসিক্যালি ফিনান্সে যারা আছেন, তারা আসলে একটি কোম্পানি থেকে কী চিন্তা করেন, কীভাবে অ্যানালাইসিস করেন, তেমনই বিষয়গুলো আমরা একটু দেখব একটি ম্যাথ করার মাধ্যমে। সো আমরা ম্যাথের যে টার্মিনোলজিগুলো আছে সেগুলো আমরা একদম সহজ ভাষায় ব্যাখ্যা করবো বা আলোচনা করব যেন আমাদের জন্য বুঝতে সহজ হয়। আচ্ছা, এখানে আমরা 15 নম্বর অঙ্কটা দেখব। দ্য স্টক অফ নগ্রো কর্পোরেশন ইজ কারেন্টলি সেলিং ফর $10 পার শেয়ার। মানে নগ্রো কর্পোরেশনের স্টক বিক্রি হচ্ছে পার শেয়ারে। এখন স্টক আর শেয়ার কিন্তু একই জিনিস। আসলে কোম্পানির যখন টোটাল পোর্টফোলিওটা দেখা হয় তখন সাধারণত স্টক কথাটা বলা হয়, কারণ একটি কর্পোরেশন সাধারণত অনেকগুলো পোর্টফোলিওর আন্ডারে তৈরি। সো যখন অনেকগুলো পোর্টফোলিও একসাথে হয় তখন সেটাকে স্টক বলা হয়। যখন সিঙ্গলি যখন চিন্তা করে একটা শেয়ার আলোকে আপনার কাছে যখন বিক্রি হয় তখন কিন্তু এটা এক একটা শেয়ার করে বিক্রি হয়, কিন্তু এই শেয়ারগুলো কিন্তু টোটাল কোম্পানির পোর্টফোলিও অনুযায়ী, সেজন্য এটাকে বলা হয়েছে স্টক আর এখানে বলা হয়েছে শেয়ার। সো একটা শেয়ার হচ্ছে $10 করে পার শেয়ার। আর্নিংস পার শেয়ার ইন দ্য কামিং ইয়ার আর এক্সপেক্টেড টু বি $2। এখানে আর্নিং পার শেয়ার হচ্ছে যে আমরা জানি কোম্পানিটা বিজনেস করে, সো বিজনেস করার পরে 1 বছর পরে তার কি আর্নিংটা হবে, সে ধরে নিচ্ছে যে আর্নিং হবে $2 করে। দ্য কোম্পানি হ্যাজ এ পলিসি অফ পেইং আউট 50% অফ ইটস আর্নিং ইচ ইয়ার ইন ডিভিডেন্ডস। আচ্ছা, সে তো আর্নিং করে, তাই না? এখানে কি বলেছে, সে $50 আর্নিংটা প্রতি বছর সে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেয়। তার মানে সে যদি $1 বা $1 ইনকাম করে, সে 50% মানে 50 পয়সা বা $0.50 সে কী করে ডিভিডেন্ড দিয়ে দেয়। আর বাকিটা তাহলে কী করে, বাকিটা সে আমরা জানি রিটেন আর্নিং হিসেবে রেখে দেয়। দ্য রেস্ট ইজ রিটেন অ্যান্ড ইনভেস্টেড ইন প্রজেক্ট। সেটা রিটেন করা হয় এবং প্রজেক্টে সে আবার রিইনভেস্ট করা হয়, দ্যাট আর্ন অ্যাট 20%। এবং যেটা বিনিয়োগ করা হলো সেটা আবার ধরে নেওয়া হচ্ছে সেটা 20% করে আর্ন করবে রেট অফ রিটার্ন পার ইয়ার, প্রতি বছর। সো দিস সিচুয়েশন ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ ইনডিফিনিটলি। ধরে নেওয়া হচ্ছে যে এই সিচুয়েশনটাই চলতে থাকবে। তাহলে এই যে কথাগুলো আমরা এই কথাগুলো এখানে সাধারণভাবে আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, কোনো কিছু বোঝার আসলে কঠিন কিছুই না, সেটা আমরা বুঝতে পারলাম সহজভাবে কথা বলে। এখন আমরা দেখি আসলে উনি কী জানতে চাইছে। কোম্পানির এরকম একটা সিচুয়েশন সাধারণত কোম্পানির সিএফও বা কোম্পানির যারা হচ্ছে প্রধান অ্যাকাউন্টেন্ট অফিসার, তারা সাধারণত অ্যানালাইসিস করে, তারা কিছু উদ্যোগ নেন এবং সেই উদ্যোগ থেকে কিছু রেজাল্ট বের করে নিয়ে আসেন। আচ্ছা, আমরা এখানে দেখি তারা কী কী উদ্যোগ বা কী কী প্রশ্ন তৈরি করছেন এবং সেখান থেকে কী রেজাল্ট পেতে চাচ্ছেন। নাম্বার 1, অ্যাজিউমিং দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য স্টক রিফ্লেক্টস ইটস ইন্ট্রিনসিক ভ্যালু অ্যাজ computed using the constant growth DDM, what rate of return of
ডু নো গ্রো ইনভেস্টর্স রিকোয়ার। সো আমরা হচ্ছে যে এখানে হচ্ছে যে বেসিক্যালি কীটা চেয়েছে, হোয়াট রেট অফ রিটার্ন। তার মানে হচ্ছে যে সে রেট অফ রিটার্নটা চেয়েছে। যদি ধরে নেওয়া হচ্ছে যে কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য স্টক রিফ্লেক্টস ইটস ইন্ট্রিনসিক ভ্যালু, তার মানে হচ্ছে যে যেই প্রাইসটা আছে বর্তমানে, যেটা হচ্ছে যে এই যে $10 পার শেয়ার, এটাই হচ্ছে এটার ভ্যালু। যদি আপনাকে এই ভ্যালুটা দেওয়া হয় তাহলে হচ্ছে যে এখানে রিকোয়ার্ড, এই ইনফরমেশন বেসিসে সেটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত। এখন ঘটনা হচ্ছে যে আপনি এটা থেকে কীভাবে বের করবেন। আমরা যদি ম্যাথটা একটু করি তাহলে দেখি যে রিকোয়ার্ড রেট অফ রিটার্নের একটা, আমরা অনেক আগেও ভিডিওতে বলেছি যে কিছু সূত্র তৈরি হয় আসলে বছর বছর, 100 বছর, 50 বছর, 200 বছর অ্যানালাইসিসের মাধ্যমে। হ্যাঁ, এগুলো আসলে এই ফিল্ডে যারা কাজ করেছেন তারা এই সূত্রগুলো তৈরি করেছেন। সো আমরা সূত্রগুলো সরাসরি অ্যাপ্লাই চলে যাব। বেসিক্যালি এগুলো কিভাবে তার হচ্ছে যে চিন্তাভাবনা না করে আমরা সূত্রে সরাসরি চলে যাই। দেখেন, রিকোয়ার্ড রেট অফ রিটার্নের যে সূত্রটা আছে সেখানে বলা হয়েছে যে আপনার রিকোয়ার্ড রেট অফ রিটার্নকে কে দিয়ে প্রকাশ করা হয়। এখন কে দিয়ে কেন, কারণ হচ্ছে যে কেটা হচ্ছে একটা জার্মান শব্দ, জার্মান লেটার। জার্মান সাধারণত ক্যাপিটালকে সাধারণত ওরা, আমরা যেটা সি দিয়ে ক্যাপিটাল বলি, ওরা কেতে ক্যাপিটাল বলে। হ্যাঁ, কে দিয়ে ক্যাপিটাল শব্দটা ওরা, যেহেতু ক্যাপিটালটা এখানে ডিপ্লয়মেন্ট হচ্ছে বা রিকোয়ার্ড চায়, এখান থেকে রিটার্নটা তারা চায়, সেহেতু ওরা কেতে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটাকে মেনশন করেছে। আবার বলি, কে হচ্ছে ক্যাপিটাল, যেহেতু ক্যাপিটালটা এখানে বিনিয়োগ করা হয়েছে এবং ক্যাপিটাল থেকে কি আর্ন আসবে, রিটার্নটা আসবে, সেটাই তাদের চাওয়া পাওয়া এবং সেটাই তাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এই জন্য ওরা কে দিয়ে সিগন্যালটা দিয়েছে, সেই যে জার্মানরা শুরু করেছিল এখনও সেটাই আছে। রিকোয়ার্ড রেট অফ রিটার্নকে কে দিয়ে প্রকাশ করা হয়। এখানে হচ্ছে যে D1 মানে হচ্ছে যে আপনার ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বা 1 ইয়ার, এবং প্রাইসের টাইমস প্লাস গ্রোথ। যেহেতু রিকোয়ার্ড রেটের মধ্যে গ্রোথটাও থাকে, কারণ হচ্ছে গ্রোথ করেই কিন্তু সে চিন্তা করছে সেই রিটার্নটা পাবে, সেহেতু হচ্ছে যে কে সমান সমান ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার প্লাস প্রাইসের টাইমস প্লাস হচ্ছে গ্রোথ রেট। এখন এটা সিগনিফিকেন্সটা বুঝতে গেলে আপনাকে কিন্তু অনেক ম্যাথ করে আপনি এটা সিগনিফিকেন্স, যেটা 200-300 বছর যেটা শিখছে সেটা আপনি এখানে, আপনি হয়তো বা 10-12টা অঙ্ক করার পর আপনি ওটা সিগনিফিকেন্স বুঝতে পারবেন, কিন্তু এখানে এই ছোটো ভিডিওতে সেটা বোঝানো সম্ভব না। আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই সূত্র, এটা একটা সূত্র, সেই সূত্রটা আপনি অ্যাপ্লাই করলে আপনি ম্যাথটা করতে পারছেন। এখানে যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা, যে এই সিচুয়েশনের আলোকে যদি কি বলেছিল, যদি এই প্রাইসটাই তার ইন্ট্রিনসিক ভ্যালু হয়, এটাই যদি ভ্যালু থাকে, তাহলে এখানে কিন্তু অনেক কিছু সে এক্সপেক্টেড রিটার্ন দিয়েছে আপনাকে গ্রোথ বলেছে, কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালুটা হচ্ছে যে এই $10 মধ্যেই থাকবে। সো থাকলে তাহলে অবস্থাটা কী দাঁড়ায়, যদি $10 মধ্যে থাকে তাহলে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা, তাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা কী দাঁড়ায় ম্যাথটা। হ্যাঁ, যে আপনি যদি ইন্ট্রিনসিক ভ্যালু যেটা আছে এটাই যদি ভ্যালু হয় আপনার বর্তমানে, তাহলে এই সিচুয়েশনগুলোতে আপনার রিকোয়ার্ড রিটার্নটা কেমন আসে অনেক সময় তারা জানতে চায় কোম্পানি। সো রিকোয়ার্ড রেটের সূত্র অনুযায়ী দেখেন, ডিভিডেন্ড 1 সমান EPS 1 প্লাস 1 মাইনাস বি। এখন 1 মাইনাস বিটা কী মিন করে, 1 মাইনাস বিটা এইটা মিন করে যেটা হচ্ছে যে আমাদের যে ডিভিডেন্ড আমরা দিই, সেই ডিভিডেন্ডের মধ্যে কিন্তু আমরা ডিভিডেন্ডের সাথে কিন্তু যতটুকু বিনিয়োগ করা হয় পুনরায়, সেই বিনিয়োগটার থেকেও কিন্তু সেই রিটার্নটা আসে। সো ইপিএসের সাথে বিনিয়োগের অংশটুকু গুণ হবে। বিনিয়োগের অংশ কতটুকু, যে দেখেন এখানে কিন্তু রিটেনশন, বি মানে হচ্ছে রিটেনশন, সে ধরে রাখবে যা, সে যতটুকু সে রিটেন করবে ধরে রাখবে, বাকি অংশটা সে অবশ্যই বিনিয়োগ করবে ব্যবসায়। ব্যবসায় কী হয়, 100 টাকা যদি কেউ ইনকাম করে তাহলে সে যদি 10 টাকা রেখে দেয় তাহলে 90 টাকা সে ডিভিডেন্ড দেয়। আবার যদি সে 10 টাকা ডিভিডেন্ড দেয় তাহলে 90 টাকা সে রিটেনশন করে পুনরায় বিনিয়োগ করার জন্য। সো এই 1 টাকা থেকে বিনিয়োগ যাবে, সে যতটুকু রেখে দিবে রিটার্ন করবে ততটুকু হচ্ছে সে বিনিয়োগ করবে, সে বিনিয়োগেতে সেই রিটার্নটা পাবে। এই জন্য ইপিএস ইন্টু হচ্ছে যে 1 মাইনাস বি, এটা হচ্ছে রিটার্ন, প্লাস প্রাইসের টাইমস প্লাস হচ্ছে যে গ্রোথটা হচ্ছে কত, এখানে যে 20 হচ্ছে যে সে কী হচ্ছে বলুন তো, 20 হচ্ছে রিকোয়ার্ড, সে ধরে নিচ্ছে যে কোম্পানি, আমরা জানি এই যে অঙ্কটার মধ্যে 20% হচ্ছে যে আমাদের প্রজেক্টস, এটা হচ্ছে 20% সে কী করবে, আর্ন করবে বলেছে। সো 20% আমরা 0.20 লিখতে পারি। সো সে হচ্ছে গ্রোথ হচ্ছে যে 50%, কারণ হচ্ছে যে সে কী বলেছে এখানে 50% সে হচ্ছে যে সবসময় চলতে থাকবে। কেমন করে চলতে থাকবে, যে সে 50% হচ্ছে যে 50% হচ্ছে সে ডিভিডেন্ড দিবে, আর্নিং ইচ ইয়ার ইন ডিভিডেন্স দিবে, আর 50, তার মানে 50%টা সে ডিভিডেন্ড যদি দেয়, বাকি 50%টা সে কী করবে,
রিটেন করবে ফর গ্রোথের জন্য, রিইনভেস্টমেন্টের জন্য। যেহেতু সে প্লাউ ব্যাক বলি, রিটেনশন বলি আমরা, হ্যাঁ, রিইনভেস্টমেন্ট বলি, রিইনভেস্টমেন্টের জন্য, তাহলে 20% পাবে, রিইনভেস্টমেন্ট 50%, এটাই তো তার গ্রোথ। সো এই গ্রোথটাকে হচ্ছে যে প্লাস গ্রোথ, তাহলে হচ্ছে যে রিকোয়ার্ড রেটটা আমরা তাহলে ইপিএস অনুযায়ী, সূত্র অনুযায়ী আমরা ইপিএস এখানে $2 বলছে, আর্নিং পার শেয়ার হচ্ছে $2, একেবারে মেথড প্রথমে বলা আছে আর্নিং পার শেয়ার হচ্ছে যে কত, কামিং ইয়ার আর এক্সপেক্টেড টু বি $2, সে $2 করে দিবে। সো $2 এপিএস দিবে ইন্টু হচ্ছে যে 1 - 50 আবার বলি রিটেনশন করার পরে বাকি যেটা আছে সেটা, আর $10 হচ্ছে যে শেয়ারের বর্তমান প্রাইসের টাইমস। আর দেখেন 0.20কে যদি আমরা 0.50 দিয়ে গুণ করি, এখানে যদি আপনি দেখেন 0.20 গুণন হচ্ছে 0.50 কত দাঁড়ায় 0.1। সো 0.1 মানে হচ্ছে 0.10, 1-এর পরে 0 দেওয়া যায় 0.1, হ্যাঁ, মানে 10। সো এখানে হচ্ছে যে আর 2কে 0.50 দিয়ে গুণ করলে কি দাঁড়ায়, এখানে 1 দাঁড়ায়, হ্যাঁ। সো আপনি ক্যালকুলেটে গুণটা করে দেখতে পারেন, দেখাচ্ছি যে আমরা যদি হচ্ছে যে কি করব, আমরা হচ্ছে 2 গুণন হচ্ছে যে 0.50 ইকুয়ালস কত দাঁড়াচ্ছে, 1 দাঁড়াচ্ছে, হ্যাঁ। তাহলে 1 নিচে হচ্ছে ডিভাইডেড বাই 10 প্লাস হচ্ছে যে 10, এখানে 10 বেড়েছিল। সো 1কে যদি আপনি 10 দিয়ে আবার ভাগ দেন তাহলে কি দাঁড়ায়, আমরা যদি দেখি 1 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস 1 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 0.10। সো 1কে 10 দিয়ে ভাগ করলে 0.10 প্লাস 0.10 ইকুয়ালস টু 10, মানে হচ্ছে 20%। কি 20% বলবো, এখানে হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, মানে যদি ওটার হচ্ছে যে এই যে ম্যাথটা, এখানে কিছু ক্যালকুলেশন দেওয়া আছে, এই ক্যালকুলেশন কিছু হিসাব নিকাশ দেওয়া আছে, হ্যাঁ। এখানে কিন্তু যে বললো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 2%, এখানে হচ্ছে 50% যদি সে প্লাউ ব্যাক রাখে, হ্যাঁ। এত সব তথ্যের ভিড়ের মধ্যে সে বলছে যদি এই 10 টাকায় আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু হয়, তাহলে আসলে এই সিচুয়েশন আলোকে সেটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত হয়ে যায়, মানে এক্সপেক্টেড রিটার্ন তারা কত করে পাবে, দেখা গেছে এই অঙ্কটা আমরা বের হয়ে গেলাম। এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সে কত পাচ্ছে, 20% করে পাচ্ছে। সো একটা সিচুয়েশনে একজন সিএফের কাছে জানতে চাই যে আমরা যদি এই সিচুয়েশনগুলো কনস্ট্যান্ট রাখি, তাহলে বেসিক্যালি আমাদের যদি আদার্স ইনফরমেশনগুলো জানতে চাই যে তাহলে আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত বা ইপিএস কত হবে, এভাবে বিভিন্ন তথ্য জানতে চাই, তখন আমরা এই তথ্যটা আমরা বের করতে পারবো। এখানে তার কাছ থেকে চেয়েছি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, আমরা সেটাই সিচুয়েশনালকে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা আমরা বের করতে পেরেছি। এবার আমরা চলে যাব 2 নাম্বার অঙ্কে, হ্যাঁ, যেটা হচ্ছে যে নাম্বার বি কি বলেছে, বাই হাউ মাচ ডাজ its value exceed what it would be if all earnings were paid as dividends and nothing were reinvested। মানে বলেছে যে হাউ মাচ ডাজ ইট ভ্যালু এক্সিড, মানে ভ্যালুটা কতটুকু বাড়বে ইফ অল আর্নিংস আর পেড এজ ডিভিডেন্ডস নাথিং আর রিইনভেস্ট, মানে সে যেই টাকা ইনকাম করবে, ইপিএস আর্নিং পার হবে, সেই আর্নিং পার শেয়ার হবে, পুরো টাকাটাই সে কী করে ফেলবে, রিইনভেস্টমেন্ট করবে। সো কোনো ব্যবসা যদি পুরো টাকাটাই রিইনভেস্টমেন্ট করে ফেলে, তাহলে তো আসলে সেই ইপিএস কী দিবে বলুন, সেটার গ্রোথ কী বলছে, হাউ মাচ ডাজ ইটস ভ্যালু এক্সিড, ভ্যালু বাড়া মানে কি, ভ্যালু মানে হচ্ছে যে মানে গ্রোথ বাড়া, মানে এটার গ্রোথ কতটুকু হবে সে বলছে, যদি হচ্ছে যে যা ডিভিডেন্ড পায় তার পুরোটাই যদি সে দিয়ে দেয়। সো একটা কোম্পানিটা খুব আমরা কমন সেন্সে বুঝি যে একটা কোম্পানির যদি যা ইনকাম করে পুরোটাই যদি সে ডিভিডেন্ড আকারে দিয়ে দেয়, তাহলে তো সে কোনো ইনভেস্টমেন্টই করলো না, রিইনভেস্টমেন্ট করলো না, তাহলে তার গ্রোথ কী হবে, সরি, তাহলে তার গ্রোথ হবে 0। এটা অঙ্ক করার আগে আমরা বুঝতে পারি। আপনাকে একটা যদি বাংলা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরেন একজন ভদ্রলোক 1000 টাকা ইনভেস্টমেন্ট করে সে কী করলো, সেখান থেকে 100 টাকা ইনকাম করলো। এখন 100 টাকা ইনকাম যদি সে পুরোটাই কী করে দেয়, সে নিজে নিয়ে নেয়, খরচ করে ফেলে, তাহলে তার বেসিক্যালি কোনো কী হলো না, গ্রোথই হলো না। সে ইনভেস্টমেন্ট, তাই সে ওই
100 টাকা যেটা পেলো সেখানে যদি 50 টাকা সে খরচ করতো, 50 টাকা যদি ব্যবসায় বিনিয়োগ করতো তাহলে তার গ্রোথটা থাকতো। সো এখানে যেহেতু সে তার 1000 টাকা 1000 টাকায় রয়ে যাবে, তার কোনো কি নেই, এখানে বলছে যে নাথিং টু রিইনভেস্টেড, যদি সে কোনো নাথিং আর রিইনভেস্টেড সে কোনো কিছু ইনভেস্টমেন্ট করলো তাহলে তার গ্রোথ হবে কি, আমরা এখানে সে ইটস ভ্যালু জানতে চাইছে। বেস্ট ভ্যালুকে আমরা বলি যে পিভিজিও, প্রাইস ভ্যালু গ্রোথ অপরচুনিটি, হ্যাঁ প্রেজেন্ট ভ্যালু গ্রোথ অপরচুনিটি, পিভিজিও আমরা বের করলে এটা বের হয়ে যাবে। সো প্রেজেন্ট ভ্যালু গ্রোথ অপরচুনিটি, প্রেজেন্ট ভ্যালুতে তার গ্রোথ অপরচুনিটি খুব জিরো হবে, আমরা বুঝতে পারছি যেহেতু সে কোনো টাকায়। সো এটাকে আমাদের ম্যাথ করে দেখাতে হবে। সে বলতে যে যদি কোনো রিইনভেস্টমেন্ট না করে তাহলে তার প্রেজেন্ট ভ্যালু গ্রোথ অপরচুনিটি কী হবে, তার ভ্যালুটা কতটুকু বাড়বে। আমরা জানি গ্রোথ ভ্যালুটা বাড়বে না, জিরো হবে, তাহলে তারপর এটা আমাদের অঙ্ক করে দেখাতে হচ্ছে। দেখেন প্রেজেন্ট প্রাইস অ্যাট টাইমস হচ্ছে, আমরা জানি এই যে সূত্রটা, এই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে যে ইপিএস বাই রিকোয়ার্ড রেট প্লাস হচ্ছে প্রেজেন্ট ভ্যালু গ্রোথ অপরচুনিটি। হ্যাঁ, তো এটাকে আমরা আমাদের বের করতে হবে কিন্তু প্রেজেন্ট ভ্যালু গ্রোথ অপরচুনিটি। সো যে করে হোক প্রেজেন্ট ভ্যালু গ্রোথ অপরচুনিটি বের করতে পারলাম। এখন অঙ্কটা অনুযায়ী আমরা প্রেজেন্ট ভ্যালু গ্রোথ অপরচুনিটি এই অংশটাকে আমরা পক্ষান্তর করলাম, এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসলাম, পিওটাকে এই পাশে নিয়ে আসলাম, পুরো জিনিসটা পক্ষান্তর করলাম। পক্ষান্তর করার পরে এখন পিবিজিওটাকে রেখে প্রাইসের টাইমস মাইনাস এই অংশটুকুকে আমরা আর্নিং পার শেয়ার ডিভাইডেড বাই কে, এটাকে এই পাশে মাইনাস দিয়ে নিয়ে আসলাম। এখন প্রেজেন্ট ভ্যালু গ্রোথ অপরচুনিটি, এখানে প্রাইসের টাইমস কিন্তু $10 দেওয়া আছে, প্রাইসের টাইমস এই যে প্রাইসের টাইমস $10 বলা আছে, যে প্রাইসের টাইমস হচ্ছে $10, এটার প্রাইস হচ্ছে যে $10। হ্যাঁ, সো প্রাইস $10 মাইনাস হচ্ছে যে আমাদের আর্নিং পার শেয়ার হচ্ছে $2, এটাও কিন্তু এখানে বলা আছে, আর্নিং পার শেয়ার হচ্ছে আপনার যে $2, হ্যাঁ এক্সপেক্টেড টু বি $2। আর হচ্ছে যে এখানে এক্সপেক্টেড রিটার্ন, রেট অফ রিটার্নটা সেটা বলা আছে যে সে এক্সপেক্ট করছে যে $20 করে তার বাড়বে, হ্যাঁ বাড়বে। এইখানে দেখেন লেখা আছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এই যে 20%, হ্যাঁ 20%, প্রজেক্টেড দ্যাট আর্ন 20% রেট অফ রিটার্ন। সো সব তথ্যগুলো কিন্তু দেওয়া আছে। সো আমরা জাস্ট এই সূত্রটা জানা থাকলে আমরা ম্যাথটাকে করে ফেলতে পারি। সো এই সূত্রগুলো সাধারণত কী করা হয়, অ্যাপ্লাই করা হয়। যারা এই সূত্রগুলো, আমরা যারা নতুন তারা কী করতে পারি, এই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে, কিন্তু যারা হচ্ছে যে এই ব্যাপারে খুবই এক্সপার্ট তাদের এগুলো ব্রেনের মধ্যে অটোমেটিক্যালি মার্কেট সিনারি অনুযায়ী তাদের এগুলো ব্রেনের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে এবং তারা এগুলো মুখে মুখে বলে দিতে পারেন। যেমন আমরা মুখে মুখে বলে দিলাম যে গ্রোথ না থাকলে কী হবে না, রিইনভেস্টমেন্ট যদি কিছুই না হয় তাহলে সেটার কী থাকবে না, গ্রোথ থাকবে না। সো এইভাবে তারা বলে ফেলতে পারে। সো এখানে দেখেন 2কে যদি 0.20 দিয়ে ভাগ দেন তাহলে কি দাঁড়ায়, দেখেন তো 2কে যদি 0.20 দিয়ে ভাগ দেন, আমরা ক্যালকুলেটর দেখি, ক্যালকুলেটরে 2কে 2 ডিভাইডেড বাই 0.20 ইকুয়াল টু কী দাঁড়ালো, 2কে ভাগ 0.20 দিয়ে ভাগ করলে $10 বেরোলো। সো $10 থেকে $10 বিয়োগ করলে কি দাঁড়ায় 0। আমরা যেটা বলছিলাম এখানে গ্রোথ অপরচুনিটি কী হবে 0, কারণ এখানে সে আর্নিং পার শেয়ার আর রিকার্ড তারা যা আর্নিং করছে সেটাই তারা চাহিদা করছে। হ্যাঁ, তাহলে এখানে আসলে গ্রোথ তো কিছুই নেই, যেটা আমি চাই সেটা যদি পাই তাহলে গ্রোথ কোনটা, গ্রোথ থাকতে হবে যেটার মধ্যে আপনার এক্সপেকটেশন বেশি থাকবে, অর্থাৎ আর্নিং পার শেয়ার কম থাকবে কিন্তু আপনার এক্সপেকটেশন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বেশি থাকবে, সেখানে আপনার গ্রোথ থাকে। যেখানে আর্নিং পার শেয়ার আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন সমান থাকে সেখানে কিন্তু কী থাকে না, কোনো গ্রোথ থাকে না। সো এখানেও কী হচ্ছে, যেহেতু সে ইনভেস্টমেন্ট করছে না তাহলে কোনো গ্রোথও এখানে আমাদের নেই। এবার আমরা সি নাম্বারে অঙ্কটা চলে যাই। দেখেন কি লিখছে, ইফ নগ্রো ওয়ার টু কাট ইটস ডিভিডেন্ড পে আউট রেশিও 25%, হোয়াট উড হ্যাপেন টু স্টক প্রাইস। এখন আমরা দেখেছি এখানে 50% করে সে কিন্তু কী করেছিল, রিইনভেস্টমেন্ট করেছিল। সে ধরে রেখেছে হচ্ছে আর্নিংয়ের 50% সে ডিভিডেন্ড দিয়ে দিচ্ছিল। তার মানে কেউ যদি আর্নিংয়ের 50% ডিভিডেন্ড দিয়ে দেয় তাহলে সে প্লাউব্যাক করে কত, মানে রিইনভেস্টমেন্ট করে কত, রিটেইন করে কত, এগুলো কিন্তু সব একই কথা। সে কাস্টমার 100 টাকা ইনকাম করলে 50 টাকা ডিভিডেন্ড এক সবাইকে দিয়ে দেয়, আর বাকি 50 টাকা কোম্পানি কী করে ধরে রাখে রিইনভেস্টমেন্ট করার জন্য, গ্রোথ বাড়ানোর জন্য। সো এখানে বলছে 50% সে কী করছে, ডিভিডেন্ড দিচ্ছে, আর 50% রিইনভেস্টমেন্ট। কিন্তু সে এখানে এসে বলতেছে যদি 25% যদি সে ডিভিডেন্ড দেয়, তার মানে আমরা খুব সহজে বুঝতে পারছি 25% যদি সে ডিভিডেন্ড দেয় তাহলে 75% সে কী করতেছে, 75% সে কী করতেছে, সে ধরে রাখতেছে, সে রিটার্ন করতেছে, মানে বিনিয়োগটা বেশি করতেছে। তাহলে হচ্ছে যে তার ইপিএসের সাথে কী হবে, ডিভিডেন্ড যেটা পাবে সেটা সে কম পাবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে সে তো ডিভিডেন্ডটা কম পাবে, কারণ হচ্ছে সে বিনিয়োগের জন্য বেশি রেখে দিচ্ছে। হ্যাঁ, সো এখানে আমি দেখতেছি, আমরা দেখি স্টক প্রাইস অ্যাজ পার ইনফরমেশন। সে বলছে তখন স্টক প্রাইসটা কী হবে, এখানে দেখেন সে বলছে যে যদি সে 25% ডিভিডেন্ড দেয়, হোয়াট উড বি দ্য হ্যাপেন টু স্টক প্রাইস, স্টক প্রাইসের কী হবে। আমরা একটা ম্যাথমেটিক্যালি কি দেখি, এখানে সূত্রটা আমরা অনেক আগে জানি, প্রাইস এট টাইমস ইকুয়াল টু ডিভিডেন্ড বাই রিকোয়ার্ড রেট মাইনাস গ্রোথ।
এখন গ্রোথটা কী হয় দেখেন, ডিভিডেন্ডটা হচ্ছে যে 2 ইন্টু হচ্ছে যে 1 মাইনাস 75, এই 75 হচ্ছে কি, সে এখানে বেসিক্যালি 25% যদি ডিভিডেন্ড দেয় তাহলে হচ্ছে যে 75% সে কী করতেছে, সে রিটেন করতেছে। সো রিটেন করার পরে যে অংশটুকু থাকতেছে, রিটেন করার পরে মানে ধরে রাখার পরে যেটা, সেটাই তো সে ডিভিডেন্ড দিচ্ছে। সো 2 ইন্টু হচ্ছে যে সেই অংশটুকু গুণ দিলে বেসিক্যালি সে ডিভিডেন্ড কত পাচ্ছে সেটা বের হবে, ডিভাইডেড বাই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, আমরা জানি 0.20টা অনেক আগে কয়েকবার বলেছি, মাইনাস হচ্ছে সূত্র অনুযায়ী গ্রোথটাকে হচ্ছে, যেহেতু সে এবার কী করতেছে বলেন তো, রিটার্ন বেশি করতেছে, 25% ডিভিডেন্ড দিচ্ছে আর 75% রিটার্ন করতেছে, তাহলে তার গ্রোথটা বেশি। সো এই গ্রোথটা হচ্ছে 0.20 ইন্টু হচ্ছে যে 0.75, এই 75 আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো এই পর্যায়ে আমরা দেখি 2কে যদি আমরা 0.25 দিয়ে গুণ করি, এটা ক্যালকুলেট করলে আপনারা পাবেন যেটা দ্বারা হচ্ছে 0.5। আমরা যদি একটু ক্যালকুলেটর দেখি, 2কে 0.25 দিয়ে গুণ করলে 2 গুণন 0.25 ইকুয়ালস 2 গুণন 0.25 ইকুয়ালস 0.5। হ্যাঁ, এখানে আমাদের কত দাঁড়ালো, 0.5 দাঁড়ালো। আর এটাকে হচ্ছে যে 0.20কে 0.75 দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে, 0.15। এটা আমরা দেখি 0.20কে 0.75 দিয়ে, 0.20 ইন্টু হচ্ছে 0.75, 0.20 ইন্টু 0.75 ইকুয়ালস কি দাঁড়ালো, 0.20 ইন্টু 0.75 ইকুয়ালস 0.15, এই যে 0.15, হ্যাঁ 0.15। সো 0.20 থেকে 0.15 বাদ যাওয়ার পর কী থাকে বলুন তো, 0.05, 20 থেকে 15 গেলে 0.05। আর হচ্ছে যে শুধু 5 না কিন্তু, হ্যাঁ এবার দেখে 0.20 মাইনাস হচ্ছে 0.15, এই যে 0.20 0.15, 0.20 থেকে 0.15 গেলে কি থাকে 0.05। এখন আমরা নিচে হচ্ছে 0.05, উপরে হচ্ছে 5। সো 0.05, 0.5কে 0.05 দিয়ে ভাগ করলে হয় 10। আমরা যদি এইভাবে দেখি একটু করি, 0.5কে 0.5 ডিভাইডেড বাই 0.05 ইকুয়ালস কত হলো 10। সো $10। তার মানে হচ্ছে যে স্টক প্রাইসটা, এই যে ইনফরমেশন সে দিল, যদি সে 25% যদি ডিভিডেন্ড কমিয়ে দেয়, হ্যাঁ 25%, 50% ছিল ডিভিডেন্ড, এখন সে কমিয়ে কত পার্সেন্ট দিতে চাচ্ছে, 25% পেমেন্ট রেশিও, ডিভিডেন্ড পেমেন্ট রেশিও, তাহলে হচ্ছে যে শেয়ারের মার্কেটে শেয়ার প্রাইস দাঁড়াবে কত, $10। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান পজিশন। আমরা পরের ম্যাথটাতে চলে যাই, সেটা হচ্ছে হোয়াট ইফ নগ্রো এলিমিনেট দ্য ডিভিডেন্ড, সে যদি কোনো ডিভিডেন্ড না দেয় তাহলে কি হবে। আচ্ছা, এটা একটা ধারণাগত প্রশ্ন। সে একটা জিনিস দেখেন, কেউ যদি কোনো কোম্পানি যদি কোনো ডিভিডেন্ডই না দিল তাহলে কি দাঁড়ায়, সে তার পুরো টাকাটা কি গ্রোথে রেখে দিল। ধরেন আপনি 100 টাকা ইনকাম করছেন, সেখান থেকে আপনি সেই পুরো টাকাটাই আপনি কোনো ডিভিডেন্ড দিলেন না, সেটা আপনি ব্যবসায় বিনিয়োগ করে দিলেন, তাহলে আপনি কী পেলেন, আপনি তো কিছুই পেলেন না। অর্থাৎ আপনার ব্যবসাটা কিন্তু কী হলো, বড় হলো। হ্যাঁ, মার্কেটে শেয়ারের মার্কেট প্রাইসেও কোম্পানির প্রাইসটাও কি থাকলো, স্টেবল থাকলো, $10 প্রাইস $10 থাকবে, কিন্তু সেটার যে অ্যাসেট ভ্যালু, সেটার কিন্তু অ্যাসেট ভ্যালু বাড়বে। হ্যাঁ, অ্যাসেট ভ্যালু কীভাবে বাড়বে, কারণ ব্যবসাটা তো বড়ো হচ্ছে, শেয়ার মার্কেটে আপনি কোনো কী হচ্ছে, গ্রোথ করছেন না, গ্রোথ অনুযায়ী আপনার যেহেতু গ্রোথ নেই, আপনার স্টক রিটার্ন অন ইকুইটি আপনার কী করছে না, আপনি কোনো ইপিএসও দিচ্ছেন না, সেটা কিন্তু আপনার বাড়ছেও না স্টক প্রাইস। কিন্তু বেসিক্যালি আপনি আবার ব্যবসায় কী করছেন, আপনি ব্যবসায় সেই টাকাটা বিনিয়োগ করছেন। যখন 100 টাকা থেকে 10 টাকা লাভ হলো, সেই 10 টাকা আপনি আবার বিনিয়োগ করলেন, সেই 100 টাকার প্রোডাক্টটা 110 টাকার প্রোডাক্টে হয়ে গেল। মানে হচ্ছে যে মালামাল আছে 100 টাকাই মালামাল আছে, কিন্তু আসলে মালামাল 110 টাকা, কিন্তু সেটা ইকোনমিক প্রাইসে সেটা 100 টাকা, অর্থাৎ সেটা কিন্তু ভ্যালু বেড়ে গেল, কিন্তু টাকার সংখ্যা সেটা কিন্তু সেম রয়ে গেল। আমি যদি বিষয়টা আবার আপনাদেরকে ভেঙে বলি, ধরেন হচ্ছে যে কী করলো না, সে এখানে প্রশ্নটা বললো যে হোয়াট এলিমিনেট দ্য ডিভিডেন্ড, সে যদি কোনো ডিভিডেন্ড না দেয়, কোম্পানি যদি গ্রোথ থাকে, যদি কোনো ডিভিডেন্ড না দেয়, তাহলে কি দাঁড়ায়, একটা কোম্পানি 100 টাকা থেকে 10 টাকা লাভ করলো, সে 10 টাকা কোনো ডিভিডেন্ড দিল, সেটা আবার ব্যবসায় বিনিয়োগ করলো, কিন্তু সে ডিভিডেন্ড দিচ্ছে না, সে ডিভিডেন্ড একদম বাদ দিয়েছে, তাহলে হচ্ছে যে তাকে তো আর্নিং পার শেয়ারও দেখাতে হচ্ছে না। আর্নিং পার শেয়ার যদি দেখাতে না হয়, তাহলে হচ্ছে যে কী হচ্ছে না, সেটার যে
পার শেয়ারের যে ভ্যালু সেটাও আপনাকে কী করতে হচ্ছে না, দেখাতে হচ্ছে না। তার মানে হচ্ছে যে ব্যবসার ভিতরে 100 টাকার ভিতরে আবার নতুন করে 10 টাকা কিন্তু মিলে গেল, তার মানে কোম্পানির অ্যাসেট কিন্তু বেড়ে গেল, কিন্তু ইকোনমিক প্রাইসে হচ্ছে 100 টাকার জিনিস 100 টাকা রয়ে গেল। কিন্তু আগে 100 টাকায় কোম্পানির যতটুকু ভ্যালু ছিল, কোম্পানির কিন্তু ভ্যালু কিন্তু কী হলো, এখন কিন্তু তার আর চেয়ে বেশি অ্যাসেট হলো, তার মানে ভ্যালুটা কিন্তু আরও বেড়ে গেল। তার মানে কোম্পানির প্রাইস সেম থাকবে, কিন্তু ভ্যালুটা কী থাকবে, কোম্পানির ভ্যালু বেড়ে যাবে। সো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে ডিভিডেন্ড না দেওয়ার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে কোম্পানি যে রিকোয়ার্ড রেট এগুলো সব সেম থাকবে এবং কোম্পানির অ্যাসেট ভ্যালু বেড়ে যাবে। ইফ নগরুপ এলিমিনেটেড দ্য ডিভিডেন্ড, দ্য রিটার্ন অন ইকুইটি উইল বি ইকুয়ালস টু দ্য আস্কিং রেট, হ্যাঁ, রিকোয়ার্ড রিটার্ন, মানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন থাকবে, সে যা পাবে তাই তো সে আবার বিনিয়োগ করে দেবে, কাজেই তার এখানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন সেটাই যেটা সে পাচ্ছে। সো দ্যার ইজ নো রিটার্ন অ্যাট দ্য এন্ড, হ্যাঁ, আপনার শেষ পর্যন্ত কোনো কি নাই, আপনার হচ্ছে যে আর্নিং পার শেয়ারে কোনো রিটার্ন নেই, কোম্পানিটা অ্যাজ ইট ইজ আছে সেটাই থাকবে। সো আমরা এখানে আসলে বেসিক্যালি এই অঙ্কগুলো বলার বা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যেন এই যে টার্মিনোলজিগুলো আছে সেগুলো যেন আমরা বুঝতে পারি, এবং আসলে ম্যাথ যেগুলো থাকে এগুলো কথার মধ্যে কী ফাঁক ফোকর আছে অনেক সময় আমরা বুঝতে পারি না। এখানে আসলে যারা অনেক বেশি অভিজ্ঞ তারা এই বিষয়গুলো বুঝতে পারেন, এবং এখান থেকে ঠান্ডা মাথায় বা যারা শিক্ষানবিশ তাদের এখান থেকে বোঝা খুব টাফ হয়ে থাকে। সো এগুলো যদি কেউ ভেঙে ভেঙে কাউকে না বোঝানো হয় তার জন্য এই বিষয়গুলো বোঝা খুব টাফ। যারা বোঝার চেষ্টা করছেন অথবা শেয়ার মার্কেটের জটিল বিষয়গুলো বোঝার চেষ্টা করেন তাদের জন্য এই ভিডিওটা আশা করি উপকার আসবে। আর যাদের খুব ভালো হচ্ছে যে এই বিষয়ে নলেজ নেই তারা এখান থেকে যদি দেখেন তাহলে তারা একটু ভেঙে ভেঙে নিজেদের জ্ঞানকে সাফ করতে পারবেন এবং সেটা কাজে লাগাতে পারবেন। সবার উপকার আসলে আমাদের পরিশ্রম সার্থক হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।